সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার ১৮ মাস রাষ্ট্র পরিচালনায় দেশের অবস্থা একদম তলানিতে গিয়ে ঠেকালেও ইউনূস ঠিকই নিজের আখের গুছিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স, কর ফাঁকি, ম্যান পাওয়ার লাইসেন্স, আয়কর অব্যাহতি, জনশক্তি রফতানির লাইসেন্স, ওয়ালেট লাইসেন্স সহ শত শত কোটি টাকার সুবিধা নিয়েছেন। সুপ্রিয় দর্শক, চারিদিকের আজকের আয়োজনে থাকছে ডক্টর ইউনূসের ১৮ মাসের ইউনূসনামা। দর্শক, নিশ্চয়ই আপনাদের মনে আছে প্রবল গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনের নেতাদের ডাকে সাড়া দেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ উদ্ধারের স্বার্থের কথা বলে অন্তর্বর্তী সরকারের হাল ধরেন তিনি। সে সময় তাকে ঘিরে স্বপ্ন দেখেছিল পুরো জাতি। অনেকেই বিশ্বাস করেছিলেন তার জাদুর ছোঁয়ায় বিশ্বের দুয়ারে আরও উজ্জ্বল হবে বাংলাদেশের মুখ, বাড়বে মানুষের মর্যাদা, খুলে যাবে দীর্ঘদিনের অবরুদ্ধ সম্ভাবনার দুয়ার। কিন্তু ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত প্রায় ১.৫ বছরে বাংলাদেশকে খাদের কিনারায় নিয়ে গেছেন এই নোবেলজয়ী। হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মৃত শিশুদের মায়েদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। শিশুদের টিকা না দেওয়ার কারণে কোটি শিশুর জীবন আজ মৃত্যুর মুখে। কিন্তু নিজের স্বার্থ সংশ্লিষ্ট সুযোগ সুবিধা নিতে মোটেই কার্পণ্য করেননি। শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ আমরা সব সময় শুনে এসেছি, ডক্টর ইউনূসের ১৮ মাসে এর চেয়েও বেশি অভিযোগ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রতিদিনই গণমাধ্যমগুলো প্রতিবেদন করেছে। শেখ হাসিনা তো ১৭ বছর এ দেশকে পরিচালনা করেছে। তার যেমন কিছু ভুল ছিল, তেমনি তার অর্জনও ছিল আকাশচুম্বী, যা স্বাধীনতার ৫৪ বছর পর বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক এমার্জিং টাইগার হিসেবে বিশ্ববাসী আখ্যা দিয়েছিল। প্রিয় দর্শক, অন্তর্বর্তী সরকারের প্রায় ১৮ মাসে দেশের আইন শৃঙ্খলা, অর্থনীতি, বিনিয়োগ ও জনজীবনে বড় ধরনের অবনতি ঘটে। এই সময়ে মব সন্ত্রাস, রাজনৈতিক সহিংসতা, হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ এবং লুটপাট বেড়ে যায়। একই সঙ্গে সাংবাদিক নির্যাতনের ঘটনাও উদ্বেগজনক মাত্রায় পৌঁছায়। সেই সময়ে বাংলাদেশে খেলাপি ঋণ, বৈদেশিক ঋণ, সুদের হার ও বিনিয়োগ স্থবিরতা বেড়েছে। বহু কারখানা বন্ধ হয়ে শ্রমিক চাকরি হারিয়েছেন। ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে। আর উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করেছে। বড় উন্নয়ন প্রকল্পগুলো থমকে যায়, বিদেশি চুক্তিগুলো নিয়ে বিতর্ক তৈরি হয় এবং রোহিঙ্গা ইস্যুতেও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। অন্তর্বর্তী সময়টি দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক গতি ও জননিরাপত্তা সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলেছে। এই যে অশান্তির এত লম্বা তালিকার কথা বললাম, এর মধ্যেও ডক্টর ইউনূস নিজের আখের গুছিয়েছেন। কিভাবে? এক কথায় যদি বলি, দেশের ১২টা বাজালেও নিজের স্বার্থ ১৬ আনা হাসিল করেছেন শান্তিতে নোবেলজয়ী এই অধ্যাপক। ডক্টর ইউনূস নিজেরটা ১৬ আনা বুঝলেও দেশকে নিয়ে গেছেন রসাতলে। ১৬ আনার অন্যতম হল গ্রামীণ বিশ্ববিদ্যালয়। সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের ১.৫ বছরের মেয়াদে দেশে এই একটি মাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়টি গ্রামীণ ট্রাস্টের একটি উদ্যোগ, আর এই গ্রামীণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগে থেকে ২২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আবেদন বছরের পর বছর ধরে ঝুলে থাকলেও গ্রামীণ বিশ্ববিদ্যালয় আবেদন করার ৩ মাসের মধ্যে পেয়ে যায় লাইসেন্স। এই রকেট গতি এখন আর কারো কাছে বিস্ময় নয়, কারণ ওই সময় ডক্টর ইউনূস ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে আরো অনেক সুবিধা আদায় করে নিয়েছেন ডক্টর ইউনূস। বিশেষ করে গ্রামীণ ব্যাংকে ৫ বছরের জন্য আয়কর অব্যাহতি দেন, যাতে সরকার অন্তত ১,০০০ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়। ২০২৪ সালের ১০ অক্টোবর জারি করা গেজেট অনুযায়ী গ্রামীণ ব্যাংকে ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৫ বছরের জন্য আয়কর অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে এই সময় প্রতিষ্ঠানটির সব ধরনের আয় করমুক্ত থাকবে। পূর্ববর্তী কর তথ্য অনুযায়ী বছরে গড়ে প্রায় ২০০ কোটি টাকা কর দিত গ্রামীণ ব্যাংক। সেই হিসেবে আগামী ৫ বছরে সরকারের রাজস্ব ক্ষতি অন্তত ১,০০০ কোটি টাকার বেশি হতে পারে, যা বড় রাজস্ব ঘাটতির সময়ে বিতর্ক সৃষ্টি করেছে। এছাড়া গ্রামীণ কল্যাণ ট্রাস্টের বিরুদ্ধে প্রায় ১,০৪৩ কোটি টাকার কর ফাঁকির অভিযোগ রয়েছে, যা নিয়ে মামলা এখনো চলমান। একই সঙ্গে ঋণের সুদকে লভ্যাংশ হিসেবে দেখিয়ে কম কর দেওয়ার ঘটনায় ৬৬৬ কোটি টাকার কর নির্ধারণ হলেও পরবর্তীতে আদালতের রায় তা বাতিল হয়ে যায়। সব মিলিয়ে কর অব্যাহতি, শর্ত লঙ্ঘন ও কর সংক্রান্ত বিরোধকে ঘিরে গ্রামীণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিয়ে আর্থিক স্বচ্ছতা ও ন্যায়সঙ্গত সুবিধা প্রদান নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু তাই নয়, ক্ষমতার চেয়ারে বসে গুনে গুনে ৭টি মামলা থেকে মুক্তি দিয়েছেন নিজেকে, যার মধ্যে আলোচিত দুর্নীতি মামলাও রয়েছে। এর পাশাপাশি অস্বাভাবিক দ্রুততায় বাগিয়ে নিয়েছেন রিক্রুটিং এজেন্সির লাইসেন্স। গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড ১৬ বছর ঝুলে থাকার পর ২০২৫ সালে জনশক্তি রফতানির লাইসেন্স এবং বাইরা সদস্য পদ পায়। একইভাবে দীর্ঘদিন আটকে থাকা সমাধান সার্ভিসেস লিমিটেড মাত্র কয়েক মাসের মধ্যে ওয়ালেট লাইসেন্স পায়। এসব প্রতিষ্ঠান গ্রামীণ ট্রাস্টের সঙ্গে সম্পৃক্ত। প্রায় সবই ঘটে তার ক্ষমতা গ্রহণের পর। জানা গেছে এই প্রতিষ্ঠানগুলো ডক্টর ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ট্রাস্টের অধীনে পরিচালিত
পরিচালিত হয়। আইনি বাধ্যবাধকতার কারণে প্রধান উপদেষ্টা শপথ গ্রহণের আগে প্রতিষ্ঠানগুলো থেকে সরে দাঁড়ালেও দায়িত্ব ছাড়ার পর আবার সেসব প্রতিষ্ঠানে সক্রিয় হয়ে ওঠেন তিনি। ফলে ক্ষমতার আলোয় আসার সঙ্গে সঙ্গে এই সুবিধাগুলো নেওয়ার মধ্য দিয়ে কার্যত তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন বলেই মত দিয়েছেন আইন বিশেষজ্ঞরা।